আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দিন যত যাচ্ছে বাংলাদেশের রাজনীতির আকাশে ততই যেন একটু একটু করে কালো মেঘ জমতে শুরু করেছে। আবারও কি আমরা কোনো অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাচ্ছি কিনা সেই প্রশ্ন বিভিন্ন কারণেই উঠছে। বিশেষ করে গত এক সপ্তাহে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য তাতে প্রতীয়মান হয় যে বর্তমান সরকারের প্রতি রাজনৈতিক দলের যে আস্থা, সেই আস্থার জায়গাটি আস্তে আস্তে সরে যাচ্ছে এবং সরকারের পায়ের নিচ থেকে আসলে মাটিও সরে যাচ্ছে, যেটি বলতে হয়। শুনতে খারাপ লাগলেও এটি বাস্তবতা। এমনকি বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে বিএনপির এখন এই মুহূর্তে যিনি হাইকমান্ড, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু এই সরকারের নানা বিষয় নিয়ে নিয়মিত সমালোচনা করছেন এবং তাদেরকে বলছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচিত একটি গণতান্ত্রিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্যে। বিশেষ করে গত কয়েকদিন ধরে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন, যিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করেছিলেন 2020 সালে, যে নির্বাচন তিনি পরাজিত হয়েছিলেন, তার বিপরীতে উনি আদালতে আপিল করেন তার ওই ভোটে কারচুপির অভিযোগে। এমনকি আদালত তার পক্ষে রায় দেয়, নির্বাচন কমিশনও তার পক্ষে গেজেট করে, কিন্তু এখনও তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো হয়নি। যে কারণে ইশরাক হোসেনের যারা সমর্থক রয়েছেন, এমনকি ঢাকাবাসীদের একটি অংশ লাগাতার আন্দোলন করে যাচ্ছে। এমনকি তারা এই আন্দোলনের মুখে ঢাকার যে নগর ভবন রয়েছে, সেই নগর ভবনের প্রতিটি দুয়ারে তালা লাগিয়ে দিয়েছেন। যে কারণে কিন্তু এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নাগরিক সেবা রয়েছে সেটি কিন্তু বন্ধ। এই আন্দোলনকে কেন্দ্র করে আজকে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি কিন্তু এক ধরনের সরকারকে একটি আলটিমেটামই দিয়েছেন আমি বলবো, যেখানে তিনি বলেছেন যে আজকালের মধ্যে ইশরাককে শপথ পড়ানো না হলে তাদেরকে হয়তো বড় আন্দোলনের দিকেও যেতে হতে পারে এই ইস্যু নিয়ে। এমনকি ধরাই যাচ্ছে যে এটি একটি বড় ইস্যু হিসেবে বিএনপি দেখছে এবং তার পক্ষে যুক্তিও রয়েছে। ইশরাকও আজকে গণমাধ্যমে বলেছেন যে আসলে মেয়র পদে শপথ নেয় এগুলো কিছুই না। তারা আসলে প্রমাণ করতে চাচ্ছেন যে এই সরকার তাদের সাথে পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং তারা যে বিএনপিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হতে দিতে চায় না। এমনকি এই ভূমিকার কারণে জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে নিরপেক্ষতা, তা নিয়ে সংশয়ের কথাও কিন্তু ইশরাক তার বক্তব্যে জানিয়েছেন। আমি যদি আজকে সালাউদ্দিন আহমেদের বক্তব্যটির কিছু অংশ আপনাদেরকে বলি বা একটু পড়ে শোনাই। তিনি আজ বক্তৃতা করছিলেন সিলেটে যে বিএনপির যে কর্মসূচি শুরু হয়েছে, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের যে কর্মসূচি, বিএনপির বিভাগীয় একটি অনুষ্ঠানে সিলেট নগরের পূর্ব শাহিদগাঁ এলাকায় জেলার যে শিল্পকলা একাডেমি রয়েছে সেই মিলনায়তনে তিনি বক্তব্য করছিলেন। সেখানে কিন্তু উনি বলেছেন যে যদি সরকার আজকালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ায়, তাহলে এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো তারা আরও, এখন যে আন্দোলন চলছে তাকে কেন্দ্র করে তারা হয়তো আরও বড় আন্দোলন তাদের করতে হতে পারে। তিনি একটি কথা স্পষ্ট বলছেন যে আদালতের রায়ের পর যদি যে নির্বাচিত হয়েছেন যে মেয়র, তাকে শপথ না পড়ানোটা এটা আদালতের রায়কে লঙ্ঘন করার শামিল। এমনকি এটি এই শপথ ঠেকানোর জন্য সরকার নানা ধরনের কলাকৌশল করছেন বলে তিনি অভিযোগ করেছেন। তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনার একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, ইলেকশন কমিশনের গেজেট মানবেন না। আমরা সবসময় আপনাদের সহযোগিতা করেছি, এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তার মানে এই নয় যে আমরা দাসখত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য। দর্শক, এই যে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট যে তারা সরকারকে যে সমর্থন তারা এতদিন দিয়ে আসছিল, সেই সমর্থনের জায়গা থেকে কিন্তু তারা সরে গেছেন। এমনকি তারা প্রয়োজনে হার্ড লাইনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে ইতিমধ্যে তারা সমালোচনা করেছেন যে মানবিক করিডোর দেয়া হচ্ছিল মিয়ানমারের রোহিঙ্গা রাখাইন রাজ্যকে, সেই রাখাইন রাজ্যের সেই করিডোরের বিপক্ষে কিন্তু বিএনপির মহাসচিব কথা বলেছেন। এমনকি পরবর্তীতে যে আরেকটি ইস্যু সামনে এসেছে, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক যে কন্টেইনার টার্মিনালটি রয়েছে, নিউ মোরিং টার্মিনাল, সেই টার্মিনালটির ব্যবস্থাপনা
সরকার বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য চেষ্টা করছে, এটা একরকম সিদ্ধান্ত নিয়ে এসে রেখেছে তারা। এটির বিরুদ্ধে কিন্তু বিএনপির যিনি এখন হাইকমান্ড তারেক রহমান তিনিও কিন্তু কথা বলেছেন যে এই মানবিক করিডোর বলুন কিংবা এই বন্দরের ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া বলুন, এগুলোর স্বার্থে কিন্তু এগুলোর সাথে দেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের মানুষের কিন্তু স্বার্থ জড়িত সরাসরি। যে কারণে এই সিদ্ধান্তগুলো যে কোনো একটি নির্বাচিত সরকার যদি গ্রহণ করে তাহলে সেটি সবচেয়ে ভালো হবে, কারণ তাদের সাথে জনগণের একটা দায়বদ্ধতার জায়গা রয়েছে, তারা যা খুশি তা করতে পারেন না। কিন্তু এখনকালীন যে সরকার রয়েছে, এই সরকার কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি। এই সরকার জরুরি পরিস্থিতিতে ছাত্র জনতার সমর্থন গঠিত হয়েছেন, পরবর্তীতে রাজনৈতিক দলগুলো এটার সমর্থন করেছে, কিন্তু তার মানে এই নয় যে তাদের কাছে যে কোনো কিছু করার মতো ম্যান্ডেট রয়েছে। কারণ তারা যদি এখন ক্ষমতা থেকে চলে যায় তাহলে এখন যদি এই করিডোর দেয়া কিংবা বন্দরের ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার কারণে কোনো ধরনের ক্ষতির মুখে বাংলাদেশকে পড়তে হয়, তাহলে এই দায় কে নেবে? তারা এখন একটা সাময়িক সময়ের জন্য আছেন, যখন তাদের মেয়াদ শেষ হয়ে যাবে তখন হয়তো তারা কে কোথায় যাবেন তাদের কেউ খোঁজ রাখবে না, এবং তারাও কিন্তু কোনো কাজের জন্যে বাকিটা সময়ের জন্য দায়বদ্ধ হবেন না, এটা হওয়ারও কোনো সুযোগ নাই। তারপরে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে সবাই বিএনপির নেতারা কিন্তু সবাই একসুরে বলেছেন যে নির্বাচন দাবি তারা করে আসছিলেন শুরু থেকে, সেই নির্বাচনের কোনো বিকল্প নেই। সালাউদ্দিন আহমেদ একটু কড়া ভাষাতেই প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলেছেন যে আপনি যত শিগগির সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দেন, আপনার সম্মান রক্ষা হবে, এই দেশের মানুষ আশ্বস্ত হবে, দেশের মধ্যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা চালু হবে, বিনিয়োগের জন্য একটি পরিবেশ সৃষ্টি হবে, দেশি বিদেশি বিনিয়োগকারী আসবে। এটি তিনি কিন্তু বারবারই বলতে চাচ্ছেন যে নির্বাচনের কোনো বিকল্প তাদের নেই। আসলে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আবার সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে আপনার কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রকম চক্রান্ত করে দেশে অস্থিরতা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান, তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি, আপনি সে বিষয়ে ব্যবস্থা নিন যাতে দেশে স্থিতিশীলতা রক্ষা হয়, কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করার যাতে পায়তারা না পায়। আপনি সবার সম্মানিত ব্যক্তি, আপনি সেই ব্যবস্থা নেবেন, অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দিহান। কথাগুলো খুব নরম ভাষায় বললাম, সেজন্য মাননীয় উপদেষ্টার খুব নরমভাবে নেবেন। কথা কিন্তু বোঝা যাচ্ছে যে বিএনপি ইতিমধ্যে তাদের হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত পাকাপোক্তই করে ফেলেছে, মানে এটিতে কোনো সন্দেহ নাই। দলের যিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা রয়েছেন সেই জয়নুল আবেদিন ফারুক, নজরুল ইসলাম খান থেকে শুরু করে সবাই কিন্তু একই সুরে কথা বলেছেন যে নির্বাচন, এমনকি বর্তমান সরকার যে পথে এগুচ্ছে এটি আসলে কোনোভাবেই তারা মেনে নিতে চাচ্ছেন না। দ্বিতীয়ত কথা, কয়েকদিন আগে মির্জা আব্বাস একটি কথা বলেছেন যে তারা এর আগে কুকুরের মুখে ছিল, এখন বাঘের মুখে পড়েছে। কুকুর বলতে তারা বুঝাতে চেয়েছে বিগত আওয়ামী লীগ সরকারকে, বাঘ বলতে বর্তমান সরকারকে তারা মিন করছে। সালাউদ্দিন আহমেদ একটু কণ্ঠস্বর চড়া করেই বলেছেন যে বলছি নরমভাবে মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, হয়তো আপনার কানে যেতেও পারে, নাও যেতে পারে, গেলে ভালো, আর যদি আপনি কানে না শোনেন তাহলে সবার জন্যই খারাপ। আপনারা যে রাস্তায় হাঁটছেন সেটা অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন, আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়, আপনারা কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে। তার এই বক্তব্য থেকে অনেকটাই স্পষ্ট যে তারা এই মুহূর্তে যেভাবেই হোক প্রথমত নির্বাচনের একটি রোডম্যাপ চাচ্ছেন, আর কোনো অপেক্ষা তারা করতে চাচ্ছেন না যেন সরকার এই নিয়ে কোনো গড়িমসি করতে না পারে। এই জন্যই কিন্তু তারা এই বক্তব্যগুলো লাগাতার দিয়ে যাচ্ছেন। শেষ করার আগে আমি জয়নুল আবদিন ফারুক বলেছেন যেটি বেশি উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আপনাদের অনুরোধ করব, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেছেন যে আপনাদের অনুরোধ করব মানুষের ভাষা বুঝুন, দেশের মানুষ নির্বাচন চায়, দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, আওয়ামী লীগের যেসব দোসররা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করুন, আপনার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাব কেন? আপনাকে তো আমরাই সরকারে বসিয়েছি, সরকারের কাছে আমাদের অনেক দাবি আছে, কিন্তু আমরা রাস্তায় নামি না। এই যে বিষয়গুলো, এটি থেকে কিন্তু স্পষ্ট হয় যে এই মুহূর্তে বর্তমান সরকারের প্রধান যে কাজটি হবে সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে আস্থা অর্জনের পাশাপাশি নির্বাচনের একটি সঠিক, এমনকি নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ তাদের দেয়া, এমনকি কবে নাগাদ তারা নির্বাচন করতে চান, যেটি বলা হচ্ছিল যে এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জুনে। হয়তো বিএনপির নেতৃবৃন্দের যে বক্তব্য
তা থেকে আমরা বুঝতে পারছি যে বিএনপি চাচ্ছে যত দ্রুত সম্ভব, অর্থাৎ আগামী বছরের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব তারা নির্বাচন চাচ্ছেন। এমনকি তাদের সুরে হয়তো অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলছেন, শুধুমাত্র হয়তো এনসিপি এই সরকারকে আরও কিছুটা সময় দিতে চান। কিন্তু আমরা অপেক্ষা করি, দেখি যে আসলে আগামী কয়েকদিনে বাংলাদেশের রাজনীতি কোথায় গিয়ে গড়ায়। বিশেষ করে ইশরাককে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র পদের শপথ যদি সরকার না পড়ায়, তাহলে বিএনপি রাজপথে নামে কিনা, যে ঘোষণা আজকে সালাউদ্দিন আহমেদ দিলেন, এবং সেটি সরকার কিভাবে মোকাবেলা করে সেটি এখন দেখার বিষয়। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।